চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথিদের কাছে। আবারও ফিরে এলাম আপনাদের কাছে। দুজন মানুষকে আমরা পেয়েছি যারা আসলে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডকে একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে নেতৃত্ব দিচ্ছেন। আপনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড, এবং আপনি জাতীয় দলের কোচ হিসেবে আমাদের তরুণ তুর্কিদেরকে নানা নির্দেশনা এবং পুরো আয়োজনটাকে আরো বর্ণিল করে সাজিয়েছেন। শুরুতেই আপনাদেরকে অভিনন্দন জানাই, এত চমৎকার একটি আয়োজনের সাথে আপনারা এভাবে সম্পৃক্ত আছেন এবং আমাদের তরুণদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। ধন্যবাদ। শুরুতে কার কাছে যাব? অধ্যক্ষ মহোদয়, আপনার কাছে। আমরা জাহাঙ্গীর বলুক। স্যার, শুরুতে জানতে চাই, এই বছর তো আসলে 16তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে 26 সালে। তার একটা দীর্ঘ প্রস্তুতির মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন। এবছর প্রস্তুতিতে বাড়তি কি কি বিষয় যোগ হয়েছে? এবছর আমাদের আসলে দুটো অঞ্চল বেড়েছে গত বছর তুলনায় এবছর। আর এবছর আমাদের বেশ কিছু আইটি, ডিজিটাল, এআই টেকনোলজি আমরা ইউজ করছি। আর আমরা যেটা হচ্ছে যে যাতে প্রত্যেকটা অঞ্চল খুব ভালোভাবে প্রচার করতে পারে এবং রেজিস্ট্রেশনটা যাতে ভালোভাবে হয়, সংখ্যাটা যাতে বাড়ে, সেই জন্য আমাদের বেশ কিছু পদক্ষেপ আছে। আর এবছর আমরা আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে আমাদের সিলেবাস যেটা ছিল সেই সিলেবাসটা আমরা মডিফাই করেছি। আমাদের একটা স্পেশালাইজড টিম আছে, ম্যাক্সিমামই হচ্ছে তারা হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা পরিচালিত এই একাডেমিক টিমটা। সেখান থেকে আমরা প্রশ্নপত্র এবং সিলেবাসের উপর কাজ করেছি দীর্ঘ 3-4 মাস ধরে, এবং একটা স্ট্যান্ডার্ড ফর্মেট আমরা করেছি যাতে বাংলা মিডিয়াম, ন্যাশনাল কারিকুলাম যেটা আছে, তারপর ইংরেজি মাধ্যম আছে, এই দুটো মাধ্যমেই বাচ্চারাই যাতে অলিম্পিয়াডে পার্টিসিপেট করতে পারে। এই জন্য এটা হচ্ছে ওদের উপযোগী করে ওদের সিলেবাসগুলো অ্যাভেলেবেল করে। এছাড়া আরেকটা আমরা করেছি সুন্দর করে, সেটা হলো যে যেটা অন্য বছরগুলোতে এভাবে ছিল না, যে একটা স্যাম্পল কোশ্চেন। আসলে বাচ্চাদের একটা কনফিউশন থাকে যে আসলে কী পড়বো, আমি কি আমার বইটা পড়লেই হবে, আমি কি ক্লাসে ফার্স্ট হলেই কি অলিম্পিয়াডে আমি ভালো করব। তো এই বিষয়ে নানা প্রশ্ন থাকে। তো সেই জন্য আমরা টিম একটা কাজ করেছি এবং আলাদাভাবে আমরা একটা সিলেবাস তৈরি করেছি এবং প্রশ্নের স্যাম্পল তৈরি করেছি। এটা দেখে বাচ্চারা খুব আগ্রহী হচ্ছে, তারা একটা আইডিয়া পাচ্ছে এবং তারা অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য আমি গত বছর অন্যান্য বছর থেকে এবছর দেখছি যে আগ্রহীর সংখ্যা বেড়েছে। তো আমরা আশা করছি এবছর পার্টিসিপেশন সংখ্যা বাড়বে। আমাদের উদ্দেশ্য হচ্ছে পার্টিসিপেশন বাড়ানো, পদক পাওয়াটা আরও পরের ব্যাপার। তো এই অংশগ্রহণ, বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি হয়ে মাঠে চলে আসা, অংশগ্রহণ করা, এটা আমাদের একটা প্রথম একটা লক্ষ্য আর কি। সবাই আসুক, সবাই বিজ্ঞানের প্রতি আগ্রহী হোক। আপনার কাছে একটু জানতে চাই যে এই বছর অংশগ্রহণকারীর সংখ্যা যে বেড়েছে, এবং আমার মনে হয় আরও বাড়ার সুযোগ আছে, যেহেতু এখনও বোধহয় ডেডলাইন শেষ হয়নি রেজিস্ট্রেশনের। আমাদের 5 তারিখে যেহেতু প্রথম পর্ব শুরু হবে, আমরা 3 তারিখ পর্যন্ত এই রেজিস্ট্রেশনটা অ্যালাউ করবো। হাতে আমাদের সময় রয়ে গেছে। সুতরাং স্পট রেজিস্ট্রেশনের সুযোগটি নেই? না, স্পট রেজিস্ট্রেশনের সুযোগ নেই। এটা মানে স্পট রেজিস্ট্রেশন একটা সমস্যা হচ্ছে, যারা বিভাগীয় যারা আয়োজক থাকেন তাদের উপর একটা আননেসেসারি চাপ তৈরি করে। আমরা জিনিসগুলো সুষ্ঠুভাবে যেহেতু করতে চাই, সেজন্য। আর এখন আইটির যুগ, সব ইন্টারনেট ব্যবহার করতে পারছে, সেদিক থেকে চিন্তা করলে একটু আগে থেকে আমরা চাই তো এটা প্রস্তুত হয়ে আসা, তাই না? অবশ্যই। তাহলে সেদিক থেকে এটাতে অবশ্যই এটার যৌক্তিক যে আমরা স্পট রেজিস্ট্রেশনের কোনো অ্যাক্সেস থাকলো না। যে কোনো কাজে আসলে প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ফিজিক্স অলিম্পিয়াডের মতো যখন এত মানে সুন্দর একটি জায়গা, যেখানটায় প্রস্তুতি ছাড়া আসলে যুদ্ধে নামাটা খানিক বোকামি হয় বলা যায়। এটা যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়। আপনি তো জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনার শিক্ষার্থীদের সাথে একটা সুসম্পর্ক কিংবা আসলে তাদের সাথে কাজ করতে করতে একটা সুন্দর বন্ডিং আপনাদের তৈরি হয়ে গেছে। শিক্ষার্থীদের সাথে সাথে প্যারেন্টসদের আসলে কি ধরনের প্রস্তুতি দরকার এ ধরনের প্রতিযোগিতা তাদের সন্তানদেরকে পাঠানোর জন্য? এখানে যেটা সবচেয়ে বড় সমস্যা আমরা ফেস করি, বিশেষ করে যারা চূড়ান্ত পর্বে জন্য আমরা যাদেরকে সিলেক্ট করি, বাংলাদেশ এবং অন্যান্য দেশ, আমরা তো যখন যাই প্রায় 80-র উপরে আন্তর্জাতিক দল একসাথে অংশগ্রহণ করে। তা আমরা বাংলাদেশের যে প্রিপারেশন এবং অন্যান্য যে মেইন যে পার্থক্যটা দেখি, সেটা হচ্ছে মূলত যে যারা এই আন্তর্জাতিক পর্যায়ে অন্যান্য দেশ থেকে আসে, যেমন সিঙ্গাপুর, চায়না, তাদেরকে জাতীয় পর্যায়ের অন্যান্য যেগুলো কার্যক্রম, এইচএসসি, এসএসসি পরীক্ষা, এগুলো কিছু দিতে হয় না। তারা শুধুমাত্র এই কাজের উপরই, কারণ সে অ্যাকচুয়ালি একটা দেশকে রিপ্রেজেন্ট করছে, তো তাকে অন্যান্য আনুষঙ্গিকাদি থেকে বাদ দিয়ে শুধু এইখানেই ফোকাস করা হয়। কিন্তু আমার এখানে যেটা সমস্যা হচ্ছে, বাংলাদেশের যে সিস্টেমে অলিম্পিয়াড এটা কী জিনিস, বিশেষ করে প্যারেন্টসদের আমাকে বোঝাতে, এটা করে কী হবে স্যার, এটা করে কী হবে, এটা বোঝানো একটা খুব কষ্টকর কাজ। এবং সেটা কারণও এই যে ছেলেপুলেকে যতই সে অলিম্পিয়াডে ইভেন যদি স্বর্ণপদকও নিয়ে আসে, তার বুয়েট পরীক্ষা দিতে হবে বা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিতে হবে, যার ফলাফলে তাকে এইটাতে
যে পরিমাণ কনসেন্ট্রেশন দেওয়া দরকার সেটা দিতে পারবে না, কারণ তার মাথার পেছনে ও ক ইউনিটের ভর্তি পরীক্ষায় এই কোয়েশ্চেন আছে। সো এটা একটা বড় সমস্যা। সো আমাদের যেটা অ্যাকচুয়ালি করা দরকার জাতীয় পর্যায়ে, শুধু আমার না, ফিজিক্স অলিম্পিয়াডের বলছি না, আমাদের মতো পাশাপাশি আরও যেগুলো বিজ্ঞান অলিম্পিয়াড আছে এবং যেগুলো আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি রয়ে গেছে, সেগুলোকে জাতীয় পর্যায় থেকে আমাদের মানে শুধুমাত্র আর্থিকভাবে না, অন্যান্যভাবেও, যেমন ক্যাশ কাইন্ডেও তো সাপোর্ট দেওয়া যায়। তো এই কাইন্ডের সাপোর্ট হচ্ছে এই বাচ্চাদেরকে এইগুলো টাইপের ভর্তি পরীক্ষা থেকে যদি আমরা বিযুক্ত করতে পারি, তাহলে ফুল টাইমের কনসেন্ট্রেশন, এবং টাইমটা খুব ফানি, এটা হচ্ছে বছরের মাঝখানে যে সময় বিভিন্ন টাইপের এই ভর্তি পরীক্ষাগুলো হয়ে থাকে। সো এই সাংঘর্ষিক জিনিসটার কারণে আমরা ঠিক যে পরিমাণ ছেলেপুলেদের ডিভোশনটা চাই, সেটা ততটা তাদের পক্ষে চাইলেও তারা দিয়ে উঠতে পারে না, কারণ প্যারেন্টসরা সবসময় ঘাড়ের উপর থাকে যে এই তোকে বুয়েটে পরীক্ষায় সাফল্যমণ্ডিত হতে হবে। এই প্রশ্নটির পরিকল্পনা আমার ছিল না, তবে এই মুহূর্তে আপনার আলোচনা থেকে আমার মনে হলো যে প্রশ্নটির উত্তর জানাটা খুবই জরুরি। যারা দর্শক আছেন, ইভেন আমারও জানা জরুরি যে যারা আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে যাওয়ার সুযোগ পায় বা যারা এই ধরনের প্রতিযোগিতার জন্য শীর্ষে থাকে কোয়ালিটিতে, তারা আসলে বাড়তি কি সুবিধা পেয়ে থাকে, কেননা এই সুবিধাটা তৈরি করাটা জরুরি তাদেরকে উদ্বুদ্ধ করবার জন্য। এখানে আসলে দুটো জিনিস আমি বলবো ফিজিক্স অলিম্পিয়াড করে। একটা হচ্ছে যারা এখান থেকে বিজয়ী হয়, অনেক ধরনের বিজয় আছে। এক ধরনের বিজয় হচ্ছে যারা রিজিওনাল কম্পিটিশন আঞ্চলিকে বিজয়ী হলে, এটা এক ধরনের বিজয়। জাতীয় পর্যায়ে যারা বিজয়ী হলে, এটা আরেক ধরনের বিজয়। তারপর তারা হচ্ছে যখন ইন্টারন্যাশনাল, যেমন আমাদের 3টা অলিম্পিয়াড হয়, এশিয়ান, ইউরোপিয়ান, আন্তর্জাতিক, এগুলোতে অংশগ্রহণ করে, ওইটা বিজয়ী হয়। 3 ধরনের বিজয়। সব বিজয়েরই কিন্তু এক একটা সুবিধা আছে। আমাদের যদি ওয়েবসাইটে বা আমাদের পেজে যান, দেখবেন যে আমাদের এই 2011 থেকে এই 16 বছরে কত বাচ্চারা আইভি লিগ ইউনিভার্সিটি থেকে শুরু করে টপ ইউনিভার্সিটিগুলো স্কলারশিপ পেয়েছে, সব ভালো ভালো ইউনিভার্সিটি পড়াশোনা করছে। সো ওদের সাকসেস তো একটা আছেই, এটা তো মানে আনবিলিভেবল একটা সাকসেস আছে। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে এই বাচ্চারাই, হ্যাঁ সে বুয়েটে পড়ুক, এই বাচ্চারাই কিন্তু দেখবেন যে বুয়েটের যারা চান্স পাচ্ছে ওরাও কিন্তু এই অলিম্পিয়াডের ছাত্র। আমরা যেটা অনেক বছর ধরেই আমরা বলছি আমাদের নিজেদের ভেতরে, যে আমরা যেমন বিকেএসপি যেরকম করেছি, বিকেএসপিতে যেমন সারা দেশ থেকে যারা ক্রীড়ায় ভালো তাদেরকে সবাইকে এক জায়গায় দিয়ে ট্রেন আপ করা হয়, এই একই জিনিস কিন্তু এই অলিম্পিয়াডগুলো বিজ্ঞান মানে হাই স্কুল পর্যায়ে বিজ্ঞান চর্চার জন্য কিন্তু এই একই রকম একটা প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে করা দরকার। যেটুকু মনে পড়ে, আমি যখন স্কুলে পড়েছি, স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে, সবখানে একটা ক্লাব চালানোই খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। সেখানটায় আসলে এমন একটা বড় প্রতিষ্ঠান, বড় পরিসরে বিজ্ঞানের চর্চা করার সুযোগ যদি আসলে আমরা শিক্ষার্থীদের দিতে পারি, এটা বোধহয় দারুণ কিছু হবে। অবশ্যই, কারণ আমরা তো এখন দেশকে নিয়ে চিন্তা করছি, তাই না? এটা তো আমার ব্যক্তিগত বা কোনো একটা ছোট্ট প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট বা চিটাগং বিশ্ববিদ্যালয় না, পুরো দেশের জন্য। এবং যদি আমরা চিন্তা করি, আমি যেমন নিজে সার্নের অ্যাক্টিভিটির সাথে জড়িত, তো যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় দেখি যে বিভিন্ন দেশ যারা এক পর্যায়ে আমাদের সমপর্যায়ে ছিল, কিন্তু তাদের বিজ্ঞান চর্চার কারণে তারা ইন্টারন্যাশনাল লেভেলে তাদের রিপ্রেজেন্টেশনটা অনেক বেশি আগের তুলনায়। কিন্তু বাংলাদেশ আমার মনে হচ্ছে গত 50 বছর পরেও আমরা ওই একটা পর্যায়ে এসে আটকে আছি। আর একটা বিষয় জানতে চাই যে আঞ্চলিক পর্যায়ে যখন প্রতিযোগিতাটা শুরু হয়, এরপরে বেশ কয়েকটি ধাপ থাকে এবং তারপর আমরা চূড়ান্ত পর্যায় থেকে কয়েকজনকে বাছাই করতে পারি যারা আসলে বাংলাদেশে প্রতিনিধিত্ব করে। এই প্রক্রিয়াটি কিভাবে পুরোপুরি সম্পন্ন হয়? এক তো হচ্ছে আমরা আঞ্চলিক পর্যায় থেকে বিভিন্ন গ্রুপ থেকে বিজয়ী নেই, তারপর সেটাকে আবার ন্যাশনাল একটা হয়, ন্যাশনালের প্রত্যেকটা টিম থেকে। এখন যেটা সমস্যা হয় যে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু একেবারে টপ সিলেবাস, ওই সিলেবাস একজন সবচেয়ে লোয়ার লেভেলের বাচ্চা যে আছে, লোয়ার লেভেল বলতে বোঝাচ্ছে না খারাপ, বয়সে কম, তার পক্ষে ওই সিলেবাসটা আত্মস্থ করা বা ওটার উৎকর্ষ করাটা তার পক্ষে কঠিন। বয়সের ইয়েটা যদি একটু আপনি বলে। আমার জাহাঙ্গীর বোধহয় ভালো পারে, ও সব মাথায়, আমি সবসময় লাস্ট লোকগুলো দিয়ে কাজ করি, তো আমার এটা সবসময় গুলিয়ে যায়। আই থিঙ্ক হি ইজ গুড অ্যাট দিস থিং। আসলে আমাদের 4টা ক্যাটাগরি আছে, ঠিক আছে? 5-6 হচ্ছে ক্যাটাগরি এ, 7-8 হচ্ছে ক্যাটাগরি বি, 9-10 হচ্ছে ক্যাটাগরি সি, আর তার উপরে যারা আছে তারা হচ্ছে 11-12 হচ্ছে ক্যাটাগরি ডি। যদিও আমাদের বলা থাকে যে অনূর্ধ্ব 20, কিন্তু প্রাক বিশ্ববিদ্যালয় যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে তারা কিন্তু এই আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবেন। আবারও ফিরছে আপনার কাছে, একটু যদি বলতেন প্রক্রিয়া সম্পর্কে। আমরা ওই ন্যাশনাল পর্যায়ে আমরা এদের পরীক্ষা নেই, তো তারপর আমরা একটা ক্যাম্প করি। ক্যাম্পে অবশ্যই আমরা বেশিরভাগই হচ্ছে গিয়ে সি আর ডি ক্যাটাগরি থাকে, কিন্তু বি ক্যাটাগরি ছেলেপুলে কিন্তু দে আর অলরেডি নকিং অ্যাট দ্য ডোর,
অ্যাট দ্যাট লেভেল। আমি এখানে একটা গল্প বলতে পারি। 2019-এ আমরা একটা ক্লাস 7-এর একটা ছেলেকে, সে হচ্ছে বি ক্যাটাগরিতে তখন ছিল, তাই না? সো বি ক্যাটাগরিতে তাকে দেখেছি অঙ্ক করছে, একটা প্রবলেম সলভ করতে একটা উপায় নাই। এই যেমন আমরা স্টুডিওতে এসেছি, আসার কিন্তু অনেক রাস্তা আছে, তো ভিন্ন ভিন্ন এই প্রবলেমও বিভিন্নভাবে সলভ করা যায়। সে ওই বয়সে বসে ক্যালকুলাস দিয়ে অঙ্কটা করা শুরু করেছে। তো আমাদের যারা ক্লাস 7 এবং বলতে দ্বিধা নেই, এই ছেলের নাম আমি মেনশন করব, কিন্তু যারা এই অলিম্পিয়াডের হিস্ট্রি তারা সবাই এর নাম জানেন। সে ছেলে পরে সিলভার মেডেল পেয়েছে এবং বেশ আর্লি, ক্লাস 10-এ থাকতেই সে সিলভার মেডেল পেয়েছে। তো ইফ হি হ্যাডন্ট, সে যদি তাড়াতাড়ি না শুরু করতো, আমি যদি ধরেন ক্লাস 11-এ উঠে ক্যালকুলাস যখন আমাকে স্যাররা পড়াবেন তারপর আমি যদি ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে যাই, আই উইল নট পিক আপ দ্য স্কিলস অ্যাট দ্য রাইট টাইম। এই জন্য আমরা এই দরজাটা খোলা আছে, যারা উৎসাহী তারা নিজেরাই নিজের তাগিদেই সেই জিনিসটা পড়তে পারবে। এখন কিন্তু দিনকাল কিন্তু পাল্টে গেছে, কারণ আমি এই জন্য এখনকার বড় বিশেষ করে জেনজি এবং তার পরেরটা কি বলে জেন আলফা, হ্যাঁ, তাদেরকে আমি হিংসা করি, কারণ তাদের কাছে তথ্য একটা মুঠোয়, এই একটা ফোনের বাটনের চাপের উপর সমস্ত ইনফরমেশন তার কাছে আছে। সো আমাদের সময় আমি যেরকম, আমার গল্প আছে, পেপারেও লিখেছি আমি, যে আমি বই পাওয়া যায় দেখে বই হাতে কপি করেছি। ওদের তো এইটা তাদের করতে হচ্ছে না। কত পাতার বই কপি করেছিলেন? 700। কংগ্রাচুলেশনস। সেসব আপনার সাথে দেখা করার সুযোগ হয়নি, ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়নি। আশা করব এই গল্পটা কখনো না কখনো আপনার কাছ থেকে সামনাসামনি বসে শোনার সুযোগ হবে। আবার আপনার কাছে একটু ফিরে আসছি, একটু জানতে চাই যে এবার আঞ্চলিক পর্যায়ে এখন পর্যন্ত কি পরিমাণ সাড়া পেয়েছেন এবং আগামী কয়েকদিনে এই সাড়াটা আরো কতখানি বাড়ার সুযোগ আছে? বাচ্চারা রেজিস্ট্রেশন আসলে মানে একদম পরীক্ষার আগেই গিয়ে করে, এটাই নিয়ম, যে এটা লাস্ট মোমেন্টে, কারণ এটা তাদের স্কুলের রেগুলার পরীক্ষা না। তারা এটা অনেকে মনে করে যে হ্যাঁ একটা বড় অনুষ্ঠান হচ্ছে, বড় অলিম্পিয়াড হচ্ছে। অলিম্পিয়াড শব্দটা তো আসলেই একটু ক্যাচি ওয়ার্ড, যে অলিম্পিয়াডে অংশগ্রহণ করবো। তো ওই ডেটটা গুনতে গুনতে লাস্টে গিয়ে অনেকে আবার ভুলেও যায়। তো এই জন্য আমাদের বারবার নক করা লাগে। এই জন্য আপনাদের সাথেও আমরা মিডিয়া পার্টনার কেন হেল্প নেওয়া লাগে, কারণ আমরা আসলে এবছর যেহেতু বাংলা ভিশন ফিজিক্স অলিম্পিয়াডের সাথে আছে, আমাদের দর্শকরা যারা আছেন তারা অবশ্যই আরো বেশি বেশি উদ্বুদ্ধ হবে। অবশ্যই আমরা সেই আশা মনে প্রাণে বিশ্বাস করি। বাংলা ভিশনের সাথে আমাদের অনেক পুরনো স্মৃতি। আমরা 2011 সাল থেকেও আমরা বাংলা ভিশনের সাথে ছিলাম এবং তখনও অনেক রেসপন্স পেয়েছি। তো যাই হোক, আমি খুবই আশাবাদী, এবছর প্রচুর সাড়া পাচ্ছি, সব জায়গা থেকে নক করছে আমাদেরকে। সাধারণত যেটা হয় যে পরীক্ষার আগ পর্যন্ত তারা লাস্টে গিয়ে রেজিস্ট্রেশন করে। তো এখনও পর্যন্ত আমরা যা পেয়েছি যথেষ্ট মানে আশাব্যঞ্জক। সামনে হয়তো আমাদের যে টার্গেটটা আছে সেটা ফুলফিল হয়তো হবে। তো এবার যেটা হচ্ছে যে অলিম্পিয়াডে বাচ্চারা, যেহেতু আমরা সিলেবাস সব আগে ভাগে দিয়ে ফেলেছি, সো দ্যাট ওরা অলরেডি বই টই নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে। তো আমরা দেখছি যে বিশেষ করে আমাদের কয়েকটা এরিয়া আছে, যেমন ধরেন বরিশাল, একটু দূরের জায়গাগুলো যেগুলো একটু আপনার তথ্য প্রযুক্তি পিছিয়ে আছে, সেখানে আমরা প্রতিনিধিও নিয়োগ করেছি। তো আমরা খুব আশাবাদী যে এবছর অন্য বছরগুলো থেকে অবশ্যই ভালো আমরা সাড়া পাবো। মানে আমাদের উদ্দেশ্যটা কিন্তু আসলে আমি যেটা বারবার বলছি, অংশগ্রহণটা আমরা বাড়াতে চাই এবং সব শ্রেণীর বাচ্চাদের। শুধুমাত্র আশা হয়তো যেহেতু কোচ, উনি সবসময় পিক স্টুডেন্ট, মানে সবচেয়ে টপ স্টুডেন্টরা উনি পিক করতে চায়। বাট আমি এজ এ সাধারণ সম্পাদক হিসাবে আমি মনে করি যে এখানে বিজ্ঞানের যে একটা জোয়ার, আর এটা আপনি জানবেন যে ফিজিক্স হচ্ছে সব বিজ্ঞানের মাথা, মাদার অফ অল সায়েন্সেস। সো দ্যাট যারা বিজ্ঞানে পড়তে চায় তাদেরকে ফিজিক্স পড়তে হবে। গল্পে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক গল্প শোনা বাকি রয়ে গেল। আশা করছি পরবর্তীতে কোনো একটি সময় সুযোগ হবে। তবে আমার বিশ্বাস যে অধ্যাপক আরশাদ, আপনিও তার সাথে একমতই হবেন যে কথাগুলো আমরা শুনেছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং কিছু প্রতিবন্ধকতা তো আমাদের রয়েই যায়, জীবনে চলতে গেলে এমন প্রতিবন্ধকতা আসে এবং সেটাকে উতরে আসলে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের মতো চমৎকার এই আয়োজনটি অনেক সামনের দিকে এগিয়ে যায়। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের কর্মব্যস্ত সময় থেকে কিছুটা সময় আমাদের দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন লেখক টমাস মেরটনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, অহংকার কৃত্রিম আর বিনয় সহজাত।
সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।